400 বছর ধরে ইতিহাসে থাকা ভাগ্যনগর, 100 বছর পুরনো ঐতিহ্যশালী ইরানি হোটেল। গরিবদের এটাই একমাত্র ঠিকানা। কত পয়সা দাও বাবা, কটা পয়সা দিয়ে যাও। একটা চা। ওনার নাম হচ্ছে রহিম চাচা। ছোটবেলা থেকে এই হোটেলেই কাজ করেন। এই হোটেলটা ওনার কাছে ওনার সবকিছু। আরে আর কতক্ষণ লাগবে? এই কিশোর, ওখানে একটা চা দে। এর নাম হচ্ছে কিশোর। সিনেমায় হিরো হতে চেয়েছিল, সব টাকা পয়সা নষ্ট করে হিরো তো হতে পারলো না, কিন্তু ফিরে এসে এখানে ওয়েটার অবশ্যই হয়ে গেছে। হ্যাঁ, কি হলো এটা কি করলি? আরে দাদা, ক্ষমা করে দিন, নতুন এসেছে। কি হচ্ছে সব? আরে চাচা, আমি তো হিরো। তুমি হিরো নও, এখানকার কর্মচারী। আরে না চাচা, যেভাবে রজনীকান্ত সিগারেট ধরান সেইভাবে আমি চায়ের কাপটা দিয়েছি। অন্তত এসব থেকে আমাকে কেউ হিরোর চান্স তো দেবে। গ্রাম থেকে অনেক ছেলেরাই বাসে করে শহরে চলে আসে, কিন্তু শহরে চলে এলেই কেউ হিরো হতে পারে না। অত সহজ নয় সবকিছু। ঠিক আছে ঠিক আছে, গিয়ে নিজের কাজ করো। আমার নাম হচ্ছে যোগী, গরুড়া ব্যাংক থেকে কথা বলছি। যদি আপনার কোনো লোনের প্রয়োজন হয় 1 সপ্তাহের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো। সেসব তো ঠিক আছে, কিন্তু ল্যান্ড লোন থাকলে বলো ভাই। ল্যান্ড লোন? সেরকম কিছু হয় না স্যার। ধাত্তেরি কি, সকালের ফার্স্ট কাস্টমারটাও চলে গেল। কি করি এবার? ভাই একটা চা দেবেন? আর এরকম আওয়াজ কেন করছেন? এই 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 বাস, হেলিকপ্টার, এই লরির মতন কি সব আওয়াজ বের করছেন এগুলো? হ্যাঁ, গরু যখন জল খায় তখন তো আওয়াজ করে না। তুমি কোন প্রাণী? হ্যাঁ, একেই বলে পুরোপুরি স্বাদ নেওয়া। একবার আমার মতো করে চা খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আসল মজা কাকে বলে। মদ্যপান ক্ষতিকারক, 3 রোজেস টি লাভজনক। ওয়ালাইকুম সালাম ম্যাডাম, ভেতরে আসুন। আমি কেনাকাটা করতে আসিনি, হোটেলটাকে বিক্রি করতে এসেছি। এরকম করবেন না মেম সাহেব। 10 জনের মাথায় ছাদ দেওয়ার জন্য, তাদের পেটের ভাত জোগাতে আপনার ঠাকুরদা এটা বানিয়েছিলেন মেম সাহেব। এই সব কিছুই ভেবে কোটি টাকার সম্পত্তি ওয়েস্ট করছে আমার বাবা। আমি সেটা করতে পারবো না। মেম সাহেব, একটু ভেবে দেখুন। নো থ্যাঙ্কস। হাই ম্যাডাম, দিস ইজ মাই প্রপার্টি, আর আমি এটা বিক্রি করতে চাই। এটা অনেক পুরনো প্রপার্টি ম্যাডাম, এটা বিক্রি করা খুব মুশকিল। এটার 10 কোটি টাকার বেশি দাম হবে না ম্যাডাম। 1 মিনিট। এটা বিক্রি করার জন্য আমাকে কোড দেওয়া হয়েছে। আমার কাছে মেল এসেছে। বাইরে থেকে এসেছে। প্রথমে ভেবেছিলাম কিচ্ছু জানে না, কিন্তু ফুল ইনফরমেশন আছে। এক্সকিউজ মি, হ্যাঁ যদি ম্যাডাম। আপনি না করতে পারেন বলে দিন, আমি অন্য কাউকে দেখে নিচ্ছি। আরে মেনে নাও ভাই, না হলে আর কাউকে দিয়ে দেবে। সরি ম্যাডাম, 130 কোটি টাকার পার্টিকে আমরা নিয়ে আসবো ম্যাডাম। অন্য কাউকে বেচবেন না প্লিজ। আসছি ম্যাডাম। নমস্কার। চলো চলো। মেম সাহেব, আমার কথাটা। হোটেলটাকে বিক্রি করতে আমার খারাপ লাগছে, কিন্তু তোমার সাথে কোনো অন্যায় হবে না। হোটেলটা বিক্রি করে আমি যা টাকা পাবো তার থেকে তোমায় কিছু দিয়ে দেব। এই হোটেলটা দেখাশোনা আমার মা করতেন। এখন আমি এটাকে সন্তানের মতো দেখি। মা আর সন্তানকে বিক্রি করলে যা কষ্ট হয়, তার ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না।
সেন্টিমেন্টাল ফুল। এর নাম হচ্ছে মানি সুব্রমণিয়াম। খুবই ডেঞ্জারাস একজন লোক। শহরে কোনো ফাঁকা জমি দেখতে পেলেই সেটার উপরে কবজা করে ও, আর এর বিরুদ্ধে যেই মুখ খোলে তাকেই শেষ করে দেয় ও। সব ঠিক আছে তো? শহরে সব জায়গায় জমি দখল চলছে ভাই। নমস্কার মণিবাবু। কি হয়েছিল ইয়ার? এত টেনশনে আছো কেন? জান্নাত ক্যাফের ঐতিহ্য 100 বছর পুরনো। আমাদের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট তার ভ্যালুয়েশন 100 কোটি বলেছে, আর সেই বংশের একটাই মাত্র মেয়ে আছে। আর কোনোভাবে যদি তার মৃত্যু হয় তাহলে পুরো সম্পত্তি আপনার ট্রাস্ট পাবে, এরকমই উইলে মেনশন করা আছে। আমাকে 10% দিলে ওই মেয়েটাকে মারার দায়িত্ব আমার। মেয়েটা ইন্ডিয়া এসে গেছে। এই, আমি সত্যি বলছি গুরু। কোনো নতুন খবর থাকলে তখন বলবি। দাদা, ওই জায়গাটার সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে। ওই জায়গাটার কত দাম সব হিসেব আছে। আমরা যে সোনার ডিম পাড়া হাঁসটাকে চাইছিলাম সে নিজের পায়ে হেঁটেই চলে এসেছে। মা বলি পছন্দ করেন। হ্যাঁ তো লয়ার, কি যেন বলছিলে তুমি? স্যার, প্ল্যানটা হচ্ছে যে বিয়ে আর শ্রাদ্ধে একই মন্ত্র পড়লে অনেকেই তা বোঝে না, কিন্তু কেউ কেউ সেটা বোঝে। যদি বাপ আর মেয়েকে একই রকম ভাবে মারো তাহলে পুলিশের কুকুর পিছনে পড়ে যাবে। ওরা বুঝে যাবে যে এটা স্বাভাবিক মৃত্যু নয়। তখন উইল অনুসারে সব সম্পত্তি সরকারের হাতে চলে যাবে। আমার ডকুমেন্টে এরকম ক্লজ নেই। আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে। মমতাজকে মারার জন্য লোক ঠিক করে ফেলেছি। সব কিছু ওই দেখে নেবে। নমস্কার ইরানি হোটেল। আরে না রে ভাই, এরকম হয় নাকি? সরি হ্যাঁ শোন আমার কথাটা। আরে কথাটা শোন আমার। পপেজ কালাম ভজকালাম গজকরণাম গোকরণাম শঙ্করা ভরণাম। ভাই সকল, শঙ্করা ভরণাম জানো তো? সুপার ডুপার হিট পুতুল। যদি আপনাদের সবার ভবিষ্যৎ দেখা যায় তাহলে। আরে চুপ করো তো, এই কেউ বের করো একে। আরে দাঁড়ান না তুমি কি দাদা। রামদেব বাবা নাকি সত্যসাই বাবা যেখানে বসে বসে তোমার বকবকানি শুনবো? এই যাও এখান থেকে। আরে তুমি আমার কি ভবিষ্যৎ বলবে? আমি তোমারটা বলছি। এই বল তো। তোমাকে যাও এখান থেকে। আপনি চলে যান দাদা। ওর কষ্টটা আপনি জানেন না। সকালে এসেছেন বলে বেঁচে গেলেন, না হলে মার খাবার পরে বুঝতেন। এক কাপ চা খাইয়ে দিন কাকা, খেয়েই চলে যাব। আরে মধু, এক কাপ চা নিয়ে আয়। লক্ষ্মী দেবী, শ্রী লক্ষ্মী দেবী, আই মিন টু সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রী লক্ষ্মী দেবী। উনি তো সরল মানুষ, কিন্তু পাবলিক সরল নয়। এই সব না জেনেই সবাই রাজনীতিতে আসছেন। আরে এই তো শাহরুখ ভাই, অনেক স্বপ্ন নিয়ে শাহরুখ খান হতে এসেছো। বাড়িতে অনেক ঝামেলা করার পর এখানে চা বিক্রি করছো। হলিউড, বলিউড, টলিউডের বড় হিরো হতে এসেছিলে, কিন্তু জিরো হয়ে গেছো। আপনি তো এক মুহূর্তেই পুরো ইতিহাস বলে দিলেন। এটা জীবন নয় ভাই, এটা তোমার ভাগ্য। আমাদের মতন মানুষদের জীবন বলে দেওয়ার জন্য আপনি দাঁড়িয়েছেন কেন? আসুন স্যার, বসুন বসুন। চাটা নিয়ে নাও। আরে সবাই শুনুন, সবাই শুনুন প্লিজ, আমার কথাটা শোনো। না না, আরে কালাম ভজকালাম গজকরণাম। আপনার এই গোল চাঁদের মতো মুখটা দেখে মনে হচ্ছে স্বয়ং বালাজি তিরুপতি পর্বতে বসে আছেন। স্বামী বাইরে যেমন আন্ডারগ্রাউন্ডেও সেই রকমই থাকেন। স্বামীজি বড় বড় সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাত্রা করতেই ভালোবাসেন। স্বামীজি পর্বতে একটা পা রেখেছেন আর তলায় একটা রেখে আছে। সেই রহস্য আপনি কি করে জানলেন? পপেজ কালাম। তার মানে মরে গেছেন নাকি? হ্যাঁ, হ্যালো সরোজা। এই না মানে সরোজ, একটা কথা শোনো। আরে তুমি এত বকছো কেন? লাইনটা ধরো। সরোজা, এত রাগ কিন্তু ভালো নয়, আমি বলে দিচ্ছি তোমাকে। আরে সরোজা। স্বামীজির রাগেরও একটা অর্থ আছে।
দুটো গ্রহ একটাই ট্র্যাকে ক্ল্যাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই আমার প্রবলেম। কথাটা শোনো সরোজা, এই, না মানে সরোজ, সরোজ তুমি আমার, এই না 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 সরোজা, হ্যাঁ তুমি আমার কথাটা শোনো, সমস্যাটা বোঝো। পাপেজ কালাম, আমার কথাটা শোনো। কি? ওপরওয়ালা তোমাকে দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা দিয়েছে, কিন্তু একটাই জিনিস শুধু একটা দিয়েছে, তাও সেটা হাড় ছাড়া। সেটা কি? আই মিন টু সে বোনলেস। সব সময় তো ওটি ওটি বলে থাকো, আর ডিউটির সময় ফাঁকি দাও। তুমি এইসব করলে তোমাকে মেরে ফেলবো আমি। আরে যার ফাটে সে বোঝে, তুই কি করে বুঝবি খোকা? আরে না না সরোজ, তোমার কথা হচ্ছে না এখানে। আরে সরি সরোজা, আমার কথাটা বোঝো, তুমি সমস্যাটা বোঝার চেষ্টা করছো না কেন? আরে আবার কারোর সাথে কথা বলছো? আবার সেই কথা, মেরে ফেলবো তোমাকে। চুপ। পপেজ কালাম ভজ কালাম গজ করনাম গো করনাম শঙ্করাভরণম শঙ্করাভরণম। এসো ভাই, এসো এসো, হাত পাতো। হ্যাঁ সরোজা, সরি সরোজ। বাবা, যেই জিনিসটা আমার হাতে পড়লো, ওরা দুজন তো এক হয়ে গেল, ডেকে পাঠিয়েছে আমাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি গিয়ে দেখা করে আসি। আচ্ছা, আপনি যে এক্ষুনি বললেন না বোনলেস, সেটা কি জিনিস? খুব নটি দেখছি তুমি। হ্যাঁ, বোনলেস জিনিসটা হলো ব্রেন। ব্রেন। বোঝে না দুষ্টু কোথাকার। আমি ওদের দুজনকে দেখিনি 2 মাস হয়ে গেল। সুযোগের অপেক্ষায় থাকতে হয় সব সময়। যাও গিয়ে কাজে লাগাও। এই শর্ত তোরা, আজ দেখা হবে, দেখা হবে। এসো। পপেজ কালাম ভজ কালাম গো করনাম শঙ্করাভরণম। আসুন দাদারা দিদিরা, আমার রঙিন পাথরে নিজেদের জীবন বদলে নিন। কুনজর থেকে বাঁচার জন্য কালো পাথর খুব জরুরি। কালো পাথর জানেন তো? রাম নাইডু বাবু জুবিলি হিলে যে স্টুডিওটা বানিয়েছিলেন, সেখানে আগে একটা পর্বত ছিল, সেটাও ভেঙে যাবে। আমি তখনই ওনাকে বলে দিয়েছিলাম, কিন্তু উনি আমার কথাটা শোনেননি। কি ফালতু বলছিস বলে আমাকে ইগনোর করেছিলেন। তারপরে কি হলো? 16 মাস ধরে জেলের ঘানি টানতে হলো। ওদিকে আমাদের রাজা ছেলে সফটওয়্যার, কি যেন লিঙ্গরাজ, সোমা লিঙ্গরাজ, 3 বছর ধরে জেলের ঘানি টানছিলেন। যখনই আমি ওনাকে আমার মুক্ত দিলাম, চট করে ছাড়া পেয়ে গেলেন। হ্যাঁ বাবা, কি বলছেন? কাউকে একটা রিং দেওয়ার সঙ্গে সঙ্গেই সে পুরো তেলেঙ্গানার রাজত্ব পেয়ে গেল। আই মিন টু সে ক্যাচ অন ক্যাচ রিং, বিগ প্রবলেম, স্মল সলিউশন। ভাই, আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। আপনার দেওয়া মুক্তটা পড়ার পর আমার জমি যারা দখল করতে এসেছিল, তারা এসে আবার যদি আমাকে চোখ মেরে রাঙায়। দেবো তোমাকে যদি এরকম বলো তো। ওরা সত্যি এসেছিল। এই, তুমি এবার হ্যাঁ, দক্ষিণে দাও দক্ষিণে ওকে। দাও। এই নাও। কি করছোটা কি? আমার ছোট মেয়ে ঘুষ না দিয়ে যে চাকরি পেয়ে যাবে, এটা আমি কখনো ভাবিনি। যে রঙিন মুক্ত আপনি আমার মেয়েকে দিয়েছিলেন, তাতেই কল লেটার চলে এসেছে। গুরুজি, হ্যাঁ, সত্যি কি মুক্ত আর তাবিজের মধ্যে এত শক্তি থাকে? ওই ডাউটটা ওনাদের হচ্ছে না, তোর কেন হচ্ছে? খুব মার খাবি কিন্তু। বুঝে গেছি, বুঝে গেছি। শুনলেন তো? আমার রঙিন মুক্ত নিয়ে যান আর নিজেদের প্রবলেম দূর করুন। সাহেব, আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। দেখুন রহিম কাকা, সেই ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত সাহেবরা আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। সেই জন্য সাহেব শব্দটা শোনা মাত্রই আমার মাথাটা গরম হয়ে যায়। চাইলে ভাই বলতে পারেন কিংবা বন্ধু বলতে পারেন। একটু ভালো করে কথা বললেই মন ভালো হয়ে যাবে। আসুন, বলুন রহিম কাকা। কি আর বলবো ভাই, আমাদের মেম সাহেব এই ইরানি হোটেলটা বিক্রি করতে চাইছে। যদি আপনার কাছে সত্যি সেরকম কোনো শক্তি থাকে, কোনো শেকড় পাথর মাদুলি দিয়ে আমাদের মেম সাহেবের ইচ্ছেটা পাল্টে দিন। আরে রহিম কাকা, পকেটে যার নাম লেখা থাকে তারই টাকা হয়। যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে এফআইআর করতে হবে। না ভাই, যার সই তারই করা উচিত, যার কুষ্টি তাকেই দেখানো উচিত, আর যার বাস শুধু তারই ধোয়া উচিত। ডু ইউ গট ইট? ভাই, এই টাকাগুলো আমার মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম। এই হোটেলটা বিক্রির হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে দিচ্ছি, আমার স্বার্থের জন্য নয়। এই হোটেলটার উপর নির্ভর করে
অনেকগুলো পরিবার খেয়ে পরে বেঁচে আছে। ওইসব লোকগুলোকে আপনি দয়া করুন, তারা সবাই আপনাকে আশীর্বাদ করবে। কাকা, একটা পা তোমার এই জান্নাত ক্যাফেতে আছে আর একটা পা অন্য জায়গায়। কত বড় মনের মানুষ গো তুমি। আমি যখন এখানে একবার এসে গেছি, আই মিন টু সে ভেরি ডিপ। জল যখন গড়িয়েছে অনেক দূর গড়াবে যান। পপেজ কালাম ভজ কালাম গজ করনাম গো করনাম শঙ্করা ভরনাম। প্লেস ওকে, রেট ওকে, 1 crore সাইনিং অ্যাডভান্স, বাকি টাকা রেজিস্ট্রেশনের সময়। আপনি রাজি? তাছাড়া এত ভালো জায়গাকে আপনি কেন বিক্রি করছেন? এই জায়গাটা গরুর মতো, আর জানি না কেন এখানকার লোক গোবরের মতো। আমার এসবে অ্যালার্জি। গরিব গোবরের মতো হয় এটাই বলছো না তুমি এই মোটাটাকে? তোমার জন্মের বহু বহু যুগ আগে আগুনের সৃষ্টি হয়েছিল, সেটা কি তুমি জানো? হু আর ইউ? পপেজ কালাম ভজ কালাম গজ করনাম গো করনাম শঙ্করা ভরনাম। শুনুন, 2G সিমটাকে একবার 3G ফোনে নিয়ে দেখুন। ওনার কুষ্টি অনুযায়ী ম্যাডামের আয়ু রেখা ন্যাশনাল হাইওয়ের মতো সোজা মনে হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের মতো, জানেন তো, NH5 এর মতো। আপনার আয়ু তো 100 বছরের, কিন্তু ঠাকুরদার একটা শেষ ইচ্ছে ছিল। ইচ্ছেটা জানেন তো আপনি? আপনার পিতা প্রপিতামহর স্বপ্নটা মানে হলো ওনারা এই হোটেলটার চারদিকে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবেন ভূচক্রের নিয়মে, টুইস্টেড টাইম। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। হোয়াট? কিছু না ম্যাডাম, আমাদের মতন মানুষদের দেখে এটা ভিক্ষে করার নতুন পদ্ধতি। এরকম কত লোকদের আমি দেখলাম। এই যাও এখান থেকে। চলে যাব দাদা, চলে যাব। আপনাকে দুটো কথা বলার পর যাব। দাদার হাত যদি দেখা হয় তাহলে একটু দুর্বলতা আছে। আপনার বাড়িতে প্রবলেম নেই, শরীরেই সমস্যা। নতুন করে কি বলছো? আমার শরীরে এমনিতেই কোলেস্ট্রল বেশি। যাও তো এখান থেকে। আপনি এছাড়াও অনেক কিছু করে বেড়ান। মাগো। হোয়াট ইজ দিস ননসেন্স? শুনুন, এদের কি কাজ বলুন তো? এদের বের করুন এখান থেকে, আমরা এগ্রিমেন্ট করি। শিওর। পপেজ কালাম ভজ কালাম গজ করনাম গো করনাম। ওরা এসে গেছে, এসে গেছে, ওরা এসে গেছে। ম্যাডামের ঠাকুরদার আত্মা, আত্মা, আত্মা। সাইন হিয়ার। দিন দিন সাইন করছি। করতে পারবে না? হ্যাঁ করবো। সাইন আরে করবো, করতে করবো। পারবি না মূর্খ, করতে পারবি না, পারবি না করতে, কিছুতেই পারবে না। এই হয়তো চন্দ্রবাবু নাইডু আমাদের রাজ্যের সিএম পদে বহাল হলে আমার আত্মা শান্তি পেতে পারে, কিন্তু এই হোটেলটাকে বিক্রির জন্য ম্যাডামের ঠাকুরদার পপেজ কালাম ভজ কালাম গজ করনাম। আগে এটা ঠিক তো করো। হাতটা দিন। পপেজ কালাম ভজ কালাম গো করনাম। ঠিক আছে, ঠিক যান আছে। যান যান, নমস্কার, নমস্কার। পালিয়ে যাও মূর্খ। পালাও এখান থেকে। ইউ ইডিয়েট! ব্ল্যাক ম্যাজিক করে আমায় ব্ল্যাকমেল করছো তুমি? পপেজ কালাম ভজ কালাম। ব্ল্যাক ম্যাজিক নয় এটা, এটা হলো জ্যোতিষের ব্যাপার। এই যে শোনো ভাই সকল, তোমার ঠাকুরদার নাম কি ভাই? ঠাকুরদা মনে নেই দাদা। মনে নেই? তোমার ঠাকুরদার নাম কি? আমার নিজের নাম মনে থাকে না, দাদুর নাম কোত্থেকে মনে থাকবে? আর তোমার ঠাকুরদার নাম কি? আমার ঠাকুরদার নাম জানি না দাদা। এই হোটেলের নির্মাণকারী ম্যাডামের ঠাকুরদার নাম জানো? এই হোটেলটাকে সৈয়দ পাশা পরাশাহী বানিয়েছিলেন। খুব ভালো। দেখলে, ওর নিজের ঠাকুরদার নামটা মনে নেই, কিন্তু তোমার ঠাকুরদার নামটা নিজের মনে গেঁথে রেখেছে। এটাই তোমার ঠাকুরদার মহত্ব। এটাই বলার ছিল। ওইসব ফালতু আত্মাদের ব্যাপারে কোনো কথা বলতে চাইনি। দাঁড়াও। 4 চাকার এসি সিটে বসে কালো কাঁচের ভেতর থেকে বাইরের জগৎটাকে কি দেখবে তুমি? শুধু 10 দিন, 10 দিন এই হোটেলটার ক্যাশ কাউন্টারে বসে নিজের ঠাকুরদার চোখ দিয়ে দেখো, ওনার মন দিয়ে ভাবো। তোমার ঠাকুরদা নিজের হাতে যে ইরানি হোটেলটা পালন করেছিল সেটা দেখতে পাবে। এই হোটেলটার উপরে অনেক লোক নির্ভর করে রয়েছে। এখানকার চা, সিঙ্গারা, বিস্কুট কত লোকের ক্ষুধা নিবারণ করে। এখানকার চায়ের প্লেটের আওয়াজ কত মানুষের হৃদস্পন্দন। তুমি সেসব বুঝবে না,
এরপরেও যদি তুমি বেচতে চাও তাহলে আমি নিজে বিক্রিতে সাহায্য করব। কি দারুণ বলেছো ভাই। এই ভাইকে একটা চা দাও। সিঙ্গাড়া বিস্কুট। মাতৃহারা শিশু খায় দুধ, বলো কি করে বোঝাই তাকে। ব্রেড জ্যাম ছাড়া দিন কাটে যা, দুটো রুটিতে হয় ব্রেকফাস্ট। ওগো পথিক তোমরা সবাই শোনো, মানুষ কিভাবে দিন কাটায়। সূর্য ওঠার আগে দিন যে শুরু হয়, রোজ এখানে বন্ধু। আরে আদাব তোমায় পণ্ডিত মশাই, প্রণাম নিও নদের ভাই। আরে ফালতু চিন্তা ছেড়ে দাদা অর্ডার করে দাও একটা চা। আরে রে 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 আদাব তোমায় পণ্ডিত মশাই, প্রণাম নিও নদের ভাই। আরে ফালতু চিন্তা ছেড়ে দাদা অর্ডার করে দাও একটা চা। সবাই এখানে একই ভাই, সবার ঠিকানা একই ভাই। সবাই এখানে একই ভাই, সবার ঠিকানা একই তা। সালাম নমস্তে সালাম নমস্তে সালাম নমস্তে, হায়দ্রাবাদ ইরানি হোটেল জিন্দাবাদ। ও খেটে খাওয়া মানুষের কাছে এটাই হলো মন্দির। মাথার ওপরে ঘুরলে পাখা ছোঁয়া লাগে শান্তি। ও এক মুহূর্তে শোক চলে যায় এখানে চলে এলে, চেয়ার নিজের কোল ছেড়ে দেয় তুমি বসবে বলে। গরম চায়ের পেয়ালা থেকে উঠছে দেখো ধোয়া, এই স্বাদ পেলে তুমি আর যাবে না অন্য কোথা। রিক্সা চালক ভাইয়ের কাছে এটাই 5 স্টার। নমস্তে 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 সালাম নমস্তে সালাম নমস্তে সালাম নমস্তে, হায়দ্রাবাদ ইরানি হোটেল জিন্দাবাদ। সবাই মিলে এখানে করে টাইম পাস ফুল টাইম। কারোর খোঁজ চাইলে পাড়ায় এটাই অ্যাড্রেস লাইন। আর যাচ্ছ কোথায় ও আমার সোনা, একটি বার শুধু কাছে এসো না। আজ তোমায় কথা দিলাম মাইরি বলছি কষ্ট দেব না। ছোট বড় আর জাতপাতের এখানে নেই কোনো তফাৎ, একই টেবিলে চায়ের কাপে বসে হিন্দু মুসলমান। আর তাই তো গোটা দুনিয়ায় সেরা আমাদের এই হোটেল। নমস্তে 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 সালাম নমস্তে সালাম নমস্তে সালাম নমস্তে, হায়দ্রাবাদ ইরানি হোটেল জিন্দাবাদ। সালাম নমস্তে সালাম নমস্তে সালাম নমস্তে, হায়দ্রাবাদ ইরানি হোটেল জিন্দাবাদ। ও এই হোটেলে যারাই আসেন তাদের কাছে এটা তাজমহল। এখানে আসার পরই সবাই দেখায় নিজের দখল।
আগে পিছে ওপর নিচে যেখানে যে চায় থাকে সবাই একসাথে এক ছাদে মিলে মিশে গাইছি গান একটাই ভুলে সব জাত পাত এখানে ছিঁড়ে আয় ধর্মের বন্ধন এই হোটেলে পাবে শুধু মানুষেরই সঙ্গ উৎসব শুধু এই হোটেলে মানবতারই বন্ধু नमस्ते 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 सलाम नमस्ते सलाम नमस्ते सलाम नमस्ते हैदराबाद ईरानी होटल जिंदाबाद এই, ওই যে রঙিন পাথর বিক্রি করা ছেলেটার হোটেল বিক্রি করতে বাধা দিচ্ছিল, ও কোনো সাধারণ রঙিন পাথর বিক্রেতা নয়। ওই শহরে নতুন নতুন এসেছে। তারপরেও যখন ও এতটা সাহস দেখাচ্ছে, তাহলে ও পুলিশের লোকও হতে পারে, কিংবা আমাদের মতো কোনো জমি মাফিয়াও হতে পারে। ঠিক বলেছো দাদা। তুমি কমিশনারকে ফোন করো। কি ব্যাপার মণিবাবু, কোনো দরকারি কাজ পড়লো নাকি? হ্যাঁ, কাজ তো আছেই। আপনি কি এই শহরে নতুন কোনো অফিসারকে অ্যাপয়েন্ট করেছেন নাকি? না তো। ওই জান্নাত হোটেলটা আমি কবজা করতে চাই। ওখানে আমি একটা 5 স্টার হোটেল বানাবো, কিন্তু একটা ছেলে আমার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। কে ওই ছেলেটা? মণিবাবু, আপনি তো এতদিন অনেকগুলো দখল করলেন, সবগুলো দখলের পেছনেই আমি ছিলাম। ওকে মেরে ফেলুন না, আমি বাকিটা দেখে নেব। कजरा रे तेरे कारे कारे नैना कजरा रे तेरे कारे कारे नैना আয় হায়, ওরকম ভাবে আমাকে দেখবে না দিদি, আমার খুব লজ্জা করছে। পরে লজ্জা পেওক্ষণ। এখানে কেন এসেছো? তোমাকে একটা গোপন কথা বলার আছে। গোপন কথা? কি গোপন কথা? এই হোটেলটাকে বিক্রি করার জন্য তুমি খুব পরিশ্রম করছো, কিন্তু দিদি যতক্ষণ ওই বাবা আছে তুমি এই হোটেলকে বিক্রি করতে পারবে না। নিজেই দেখে নাও। পপেজ কালাম গজ কালাম গজ করনাম গো করনাম শঙ্করাভরণাম। আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে। দেখো দিদি, ওই বাবা লোকদেরকে কিরকম ভাবে ঠকাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওকে এখান থেকে তাড়াবো কি করে। ও, এটার এমন কি বড় ব্যাপার? একবার হ্যাঁ বলো, এক ভাইকে ডেকে ওর টুকরো টুকরো করে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো। তাহলে কি বলো, ওর ব্যবস্থা করবো একটা? তাহলে সেটা তাড়াতাড়ি করো। এবার দেখো আমার খেল। এরম ভাবে নরসিমাকে দেখার পরেও তুমি বসে বসে চা খাচ্ছ। নো রিয়াকশন তো দেখো অ্যাকশন। এই ভাই ভাই ভাই, উনি রঙিন মুক্তো বিক্রি করেন, আপনাকে চেনেন না। যদি দাদার কুষ্টিটা দেখা যায় তাহলে তুমি জানো ইনি কে? ইনি নারসিমা ভাই। টাকা নিয়ে যারা মার্ডার করে তাদের হয়তো দেখেছো। নারসিমা ভাই শখেই মার্ডার করেন। উনি যে এখনো তোমাকে মারেননি, তার মানে তোমার ভাগ্যটা ভালো। তুমি ভাগ্য গণনা করো আর আমি শেষ করি। হ্যাঁ, আই মিন টু সে, নরসিমা ভাইয়ের ফেসটা খুবই সুন্দর। দাদা, তোমায় আমি একটা মুক্তো দিচ্ছি, ওটা হাতে পরে নাও। এভাবে আর কতদিন চালাবে? সোজা অ্যাসেম্বলি চলে যাবে। আমি পাথরে বিশ্বাস করি না, রক্তে বিশ্বাস করি। যদি 2 মিনিটের মধ্যে এখান থেকে না যাস, তো আমি নই, আমার এই ছুরি কথা বলবে। পপেজ কালাম, যদি দাদার হাতের এই ছুরিটার ভবিষ্যৎবাণী নির্ণয় করা হয় তাহলে ভাই, আমার মুখ চেয়ে এই পাগলটাকে ছেড়ে দিন। এই এরিয়া থেকে কেন, এই সিটি থেকেই চলে যাবে। রহিম কাকা। ভাই, তুমি এখান থেকে যাবে না? তোমার জন্য আমি প্রাণটাই দিয়ে দেবো। না কাকা, ওর জন্য তুমি তোমার নিজের প্রাণ কেন দেবে? যদি বাঁচতে চায় তাহলে চলে যাক, না হলে এখানেই মরতে হবে। আমার মুক্তোর ব্যাপারে আপনি জানেন না। মুক্তোর জন্য তুমি প্রাণটাই হারাবে। তুমি যাও এখান থেকে, আমার দিব্যি। এরকম কথা বলবেন না কাকা, আপনার জন্যই আমি চলে যাচ্ছি। তবে আমার মুক্তোর পাওয়ার আপনারা পপেজ কালাম ঠিকই জানতে পারবেন।
ম্যাডাম আপনিও জানতে পারবেন, ঠিক জানতে পারবেন একদিন। ও ম্যাডাম, দেখলে তো কিরকম পালিয়ে গেল ছেলেটা। এই অ্যাসিড নরসিংহার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এই অ্যাসিড নরসিংহাকে পুরো ইন্ডিয়া ভয় পায়। পেপার তৈরি রেখো, কাল এই সময় এসে তোমার সমস্ত ম্যাটার ক্লোজ করে দেবো। Thank ওকে, you. চলি এখন। আমার নাম অ্যাসিড নরসিংহা, নামটা মনে রেখো। তুইও মনে রাখিস। খুব সুন্দর লাগছে তোকে। मेरा पिया घर आया ओ राम जी। এই তুই সিঙ্গাড়া নিয়ে কোথায় যাচ্ছিস? চিকেন পিস নেই? এটা কি করে হলো? হোয়াট ইজ দিস? হোয়াট হ্যাপেন্ড? আরে ম্যাডাম, সে আর জিজ্ঞেস করবেন না। এখানে বসে মমতাজ দিদি তোমার অপেক্ষা করছিল। তাছাড়া হোটেল কেনার লোক কোথায়? ওই যে ও আসছে। ও হ্যাঁ, ওই ওকে সম্মান দিয়ে কথা বলুন, এভাবে কথা বলবেন না আপনি। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কাল এক রাতের মধ্যে জ্ঞানোদয় হয়েছে আমার। এক রাতের মধ্যে জ্ঞান উদয় হয়ে গেল? তুমি কি গৌতম বুদ্ধ নাকি? জয় ইরানি মাতার জয়। যে ব্যক্তি শিক্ষা পায় শুধু সেই বোঝে, মুহূর্তের মধ্যে তার জ্ঞান চক্ষুর উন্মোচন ঘটে। মিউনিসিপ্যালিটির জলের মতো রোজ আসা যাওয়া করে না। মাথায় ঢুকলো ম্যাডাম? কি বললেন প্রভু? তৃতীয় চক্ষু উন্মোচন করে দেখো। আই মিন টু সে ক্রিস্টাল ক্লিয়ার দৃষ্টি, দুষ্ট বালক। দিব্য দর্শন হলো আমার। আপনি দাঁড়িয়ে আছেন কেন প্রভু? দাঁড়ান দাঁড়ান, আসন দি। নেন, বসুন, আসুন বসুন। প্রভু নিশ্চয়ই খুব গরম লাগছে, আমি একটু হাওয়া করে দিই। শোনো, তুমিও বাবাজির সেবা করো, আর তুইও। ও আবার কেমন বাবাজি যে ওর সেবা করতে হবে? আরে তুমি যতটা সহজে বুঝেছো ততটা সহজে অন্য কেউ বুঝতে পারে না। সাক্ষাৎ সাই বাবা প্রকট হয়েছেন, আপনারাও দর্শন করুন না। মেরে ফেলবো তোমাকে। না না, আর না, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে কথাটা শোনো আমার। যদি এই হোটেলটা বিক্রি করার হয় কিংবা কেনার হয়, সেটা বাবাজিই করতে পারবেন। সাই বাবা তোমার লীলা অপার, সাই বাবা তোমার। বাবাজি ম্যাডাম খুব রেগে গেছেন, কিছু একটা করুন। পপেজ কালাম, ম্যাডামের দেখছি একটুতেই মাথা গরম হয়ে যায়। পৃথিবীতে ক্যান্সারের থেকেও সব থেকে ভয়ঙ্কর অসুখ হলো যৌবন। সেটা শুধু মুক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শান্ত রাখতে হয়। তুমি একটু এদিকে এসো তো। যদি গোড়ায় গন্ডগোল থাকে তাহলে পুরোটাই সমস্যা, আর মনে প্যাঁচ থাকলে কাজটাও জটিল হয়। ঠিক করে নাও। স্যার, অত বড় গুন্ডাও ওই বাবার কিচ্ছু করতে পারলো না। এবার আমরা কি করব স্যার? এত বড় একটা গুন্ডাকে ধরে পিটিয়েছে, তার মানে ও কোনো সাধারণ ছেলে নয়। ওর সম্পর্কে সমস্ত খবর জোগাড় করো। শোন, ওর সব খবর চাই আমার। অসভ্য কোথাকার, মরে যাক কি তোর ছোট লোক। কি হলো ভাই তোমার? এত আশীর্বাদ কাকে দিচ্ছ? ইলেকশনে ভোট দেওয়ার জন্য ইলেকশন কার্ড দেয়, কই খাবার পাওয়ার জন্য রেশন কার্ড তো দেয় না। সেটা এই জন্যই দেয় না আমার ভাই। তোমার মতো কেউ এলে তো দেশের অনেক উন্নতি হয়ে যাবে। সবাইকে তো না হলে রঙিন মুক্ত দাও, আমার বেলায় বড় বড় কথা। আমার বনদেবীর দিব্যি, যাদের হাতে ক্ষমতা তারাই কোটি টাকার সম্পত্তি লুকিয়ে বসে আছে। তোমার মতো লোক আর দেশে কোথায়? তোমার মতো লোক যদি ক্ষমতায় আসে তাহলে জনতাকে নিজের সন্তানের মতো দেখবে তো। চুপ করো তো তুমি। আমাদেরকে নির্বাচন করবে, কে দেবে ভোট? মধ্যপ্রদেশে শবনম মাসি নামে তোমার মতো একজন বৃহন্নলাকে সবাই মিলে নির্বাচন করে পার্লামেন্টে পাঠিয়ে দিল। সবাই রিজার্ভেশন পেয়ে যাবে, তুমিও রাজনৈতিক স্বীকৃতি পেয়ে যাবে। যাও। আমার রিজার্ভেশনের দরকার নেই,
আমি বৃহন্নলা নই বলে খেলা খেলবে এই পার্টির লোকেরা। আরে রে 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 রে, তুমিও তো গুণী। তোমার সাথে আর কথা বলবো না, গেলাম আমি। হ্যাঁ ওলে লে 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 লে। এই মেরে ফেলবো সবাইকে। কোথায় মাছ করে ঢুকছো তুমি? হ্যাঁ এখান থেকে যাও। এই দাঁড়াও চুপ করে, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ দাঁড়াও, রাখো ওটা পকেটে। এই আরে আমার সামনে পরীক্ষা আছে। আরে আমি তো দাঁড়িয়ে আছি। দাঁড়াতে বললাম না, বুঝতে পারো না একটা কথা? কেউ এখান থেকে আগে যাবে না, আমি আর কি ফার্স্ট। এই আস্তে, ঠেলাঠেলি না, বাবাজি, বাবাজি। একদম বাপেজ আস্তে, কালা। আস্তে। ভিতরে একটু কমে যাবে। আরে মাথা মোটা গবেট কোথাকার। বললাম না। আরে যদি লোক কম হতো তাহলে বলতে পারতিস, বেড়েছে তো কেন বলছিস? মেরে ফেলবো তোকে। সেটা তো আমি করে দিয়েছি, পরের টোকেন। টোকেন নম্বর 104। বাপেজ। বাবাজি বড্ড মোটা হয়ে গেছি, কিছু একটা দিন। নিশ্চয়ই বালক। এই না, এই পেছনে এটা কোন আঙুলে পড়বো ঠেলাঠেলি করবে বাবাজি? না। আঙুলে নয়, দাঁড়াও। গলায় পড়ে না। এখন খাবো, খেয়ে নেবো বাবাজি। আরে না না, শুধু রাতে খাবার পর খেও। তোমার যা খাবার তার থেকে অনেক বেশি খেয়ে ফেলেছো। কিছুদিন হাওয়া খেয়ে থাকো, যদি 1 মাস হাওয়া খেয়ে ম্যানেজ করতে পারো তাহলে কাঠের মতো হয়ে যাবে। পপেজ কালা, যাও। জয় হোক, জয় হোক। বাবাজি, মুখ তো শেষ হয়ে আরে যাচ্ছে। জানি রে, বাকিটা পাথর দিয়ে কাজ চালিয়ে দে। হ্যাঁ, তুমি পাথর দিয়ে জোরে কথা বলিস না। তন্ত্র সাধনার ব্যাপারে সাধারণ মানুষের না জানাটাই ভালো, বুঝলি বোকা? তুমি আমায় ক্ষমা করবে না সোনা? কি আজে বাজে বলছো? কে তুমি? তোমার রাগ এখনো কমেনি সোনা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, তাই তো তোমার কাছে এখানে চলে এসেছি। বস, তুমি তো বলনি যে তোমার এরকম একজন গার্লফ্রেন্ড আছে। এই চুপ কর তো, আমি জানি না এটা কে। যত সব। কিন্তু ও যে তোমাকে সোনা বলছে। আমি তোকে শালা বললে তুই কি আমার শালা হয়ে যাবে নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। আরে আমিও এটাই বলতে চাইছি। বুঝতে না পারার অর্থই হলো ভালোবাসা। সেই জন্যই তো দেবদাস পার্বতীকে বোঝেনি, মজনু লায়লাকে বোঝেনি, আর তুমি আমায় বুঝছো হে না। ভগবান, মনে হচ্ছে এই পাগলটা হসপিটাল থেকে পালিয়ে এসেছে। সোনা সোনা সোনা, তুমি চলে যাও না। সোনা শোনো। ও আচ্ছা, তাহলে এটা একটা প্রোগ্রাম। পরে মজা দেখাচ্ছি। সেদিন বিবেকের কথা বলে তুমি যখন আমাকে প্রপার্টি বিক্রি করতে দিলে না, তখন মনে হয়েছিল তোমায় মেরে ফেলি। কিন্তু তোমার কথা মতোই ঠাকুরদার দৃষ্টি দিয়ে দেখার পরে আমার বিবেক জেগে উঠেছে। তুমি নিজে গিয়ে দেখবে, চলো চলো। চলুন চলুন, পপেজ কালাম। ওদিকে দেখো গুরুজি, আমার দৃষ্টি দিয়ে দেখো, তাহলেই তোমার চোখ খুলে যাবে। দাদা 10,000 টাকা রাখুন আর কাজটা করে দিন। কি বলে 10,000? 25,000-এর 1 টাকা কমেও কাজ হবে না। আরে আইএএস অফিসারদের দিতে হয়, আমার হাতে আর কি বাঁচবে? তুমি তো সেদিন বলেছিলে এটা ইরানি হোটেল, কিন্তু এটা গভর্নমেন্ট অফিস হয়ে গেছে। ওদিকে দেখো। এই দেখো, ফরেন জিনিস লেটেস্ট এসছে। আরে ভালো করে দেখো একবার। আর এই দেখো, এটা একটু কস্টলি, বাজারে নতুন এসছে, একদম লেটেস্ট। কাকে কি পছন্দ? বলবে? যেমন টাকা দেবে তেমন মাল পাবে। তুমি বলেছিলে এটা গরিবের তাজমহল, কিন্তু তা নয়, রেড লাইট এরিয়া। ঘুষ যারা নেয় আর যারা দেয় তাদের আড্ডাখানা। পিক পকেটার্সদের কাছে, বদমাইশদের কাছে এটা একটা পার্মানেন্ট প্লেস। এটাই কি যথেষ্ট, নাকি আরো কিছু দেখাবো? না, আপনার ব্যাখ্যা একদম ঠিক। তাহলে এবার তুমি বলো, এটাকে বিক্রি করা উচিত নাকি নয়? আমরা যে রঙের চশমা পরি, বাইরের পৃথিবীটাকে সেই রঙেরই দেখতে পাই। আমি চশমা পরে নয়, নিজের চোখে দেখেছি। মানবিকতার চশমা পরে একবার দেখবেন, চলুন আসুন আমার সঙ্গে। কখনো ওদের দেখেছেন আপনি? ওরা এখানে দিনে 3 বার আসে, চা খায় আর একটাই পাউরুটি দুজনে মিলে ভাগ করে খায়। ওরা এটাকেই টিফিন আর লাঞ্চ ভেবে বেঁচে থাকে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে ওরা ভালোবাসে। হ্যাঁ বাবা, ছেলেরা তাড়িয়ে দেবার পর আমাদের মতো মানুষেরা এই হোটেলটা না থাকলে কোথায় যেতাম, কি খেতাম? হ্যাঁ মা। এনাদের কাছে এটাই ওল্ড এজ হোম। এদিকে আসুন। ও দিনে 10 বার এই হোটেলে আসে আর 20 গ্লাস জল খায়। জল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই জন্য ও জল খেয়ে নিজের খিদে দূর করে।
এদের কাছে এটাই স্বর্গ। এদিকে আসুন। ইয়াদগিরি, ইয়াকুব, সারাদিন এখানেই ভিক্ষে করতে থাকো কেন? এটা কি নবাবরা বানিয়েছে নাকি নবাবরা এখানে এসে বজ্র ভিক্ষা দেবে বলে কথা দিয়ে গিয়েছিল? অন্য জায়গায় ভিক্ষে করলে তো বেশি পেতে পারো। না বাবা, আমি এখান থেকে কোথাও গিয়ে আর ভিক্ষে করতে পারবো না। এটা হচ্ছে আমার মায়ের মতো, এই কলকাতা কোথাও যেতে পারবো না। দেখেছেন তো, এইসব লোকের কাছে এটা হলো অনাথ আশ্রম। রোদে পোড়া লোকের কাছে এটা হলো ছায়া। যখন বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে যখন শীত করে, তখন এটাই সোয়েটার। এই সিটির সব থেকে বড় গাছটা কেটে ফেলে ছায়াকে কেড়ে নিচ্ছ, নলকূপ না খুঁড়েই জল কেড়ে নিচ্ছ। যেখানে আমাদের এই সিটিতে একটা লোকও শুধু নিজের স্বার্থ ছাড়া কখনো কিচ্ছু করে না, সেখানে এত সুন্দর মন্দিরের মতো এই পবিত্র জায়গাটা তুমি বিক্রি করে দিতে চাইছো? হোটেল বিক্রি করার অধিকার আছে তোমার, আর সেটাতে হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। এই সব কিছু জেনে নেওয়ার পরও যেমন তোমার ইচ্ছে। বলেছিলাম না কারোর কাছ থেকে টাকা নিবি না। বের কর, বের কর, দিয়ে দে। দিচ্ছি তো, এই দাও দাদা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। কোনো ব্যাপার নয়। ধন্যবাদ বাবা। মেম সাহেব, এই টাকাটা রেখে দিন। নমস্কার ম্যাডাম। কে আপনি? আমি আসলে একজন কৃষক, কিন্তু কি আর বলবো। দয়া করে কোনো কাজ দেবেন। কি কাজ করবেন? বাসন মেজে দেবো মা, ঘরদোর সব পরিষ্কার রাখবো। আমি প্লেট ধুয়ে দেবো, কাপগুলো ধুয়ে দেবো। যদি দেশের মুখে অন্ন তুলে দেওয়া কৃষক বাসন ধুতে থাকে, তাহলে তার পাপের ভাগী তুমি হবে। এরকম বলবেন না, যে কোনো কাজ করে দেব। এখানে আপনি কি কাজ করবেন? বরং এই টাকাগুলো রাখুন। না মা, কোনো কাজ না করে টাকা নেওয়াটা ভিক্ষে করা, আর আমি ভিক্ষে করব না। কৃষকের কাজ হচ্ছে সকলকে খাওয়ানো। আমি সেরকম কিছু বলিনি। আমার কথাটা একটু বোঝো মা, আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। আসি। আরে দাঁড়ান, শুনুন, দাঁড়ান, শুনুন, আরে দাঁড়ান। বাবা, আমার মেয়ে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, কিছু একটা করো। সব কিছু ঠিক হয়ে যাবে। এই নাও, তাড়াতাড়ি এসো। স্বামীজি, আমি মুখ তো দিয়েছি তো, ধরে নে, পেয়ে গেছিস। যা পাপেজ কালা। এর জন্য কোনো মেয়ে পাচ্ছি না, অনেকদিন ধরে খোঁজাখুঁজি চলছে। এদিকে এসো, এসো। এই ফুলটাকে কানে গুঁজে রাখো, পাত্রী এক্ষুনি পেয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। What? Okay. I see. সমস্যাটা কি? আরোগ্য সমস্যা। আরোগ্য সমস্যা। গজ করনাম, গো করনাম, শঙ্করাভরণাম।
থ্যাঙ্কস। এ কি মণিবাবু, আপনি মাঝখানের লোককে রাখলেন, মিশনটাও মাঝপথে রয়ে গেল, ইলেকট্রিক পোলের প্ল্যানটাও ফ্লপ হয়ে গেল। একটা মেয়েকে মারার জন্য এত পরিশ্রম, মেরে বলবো নাকি? তুমি বললে এক্ষুনি। ন্যাচারাল ডেথ বলে ডক্টর সার্টিফিকেট নিয়ে নাও না দাদা। আমি অনাথ আশ্রমের ট্রাস্টি, তোমার মতো ফালতু চিন্তা আমার মাথায় আসে না। ওর মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার মতো কে আছে? আর কে থাকবে? পুলিশ আছে। এটাকে স্বাভাবিক মৃত্যু দেখাতে হলে ওকে স্বাভাবিকভাবেই মারতে হবে। কি করে? রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করালে কেন? মেরে ফেলবো তোমাকে। শুনে নাও সবাই, এতদিন সরকারি জমিতে তোমরা দোকান দিয়ে ব্যবসা করছিলে। এই জমিটাকে এখন সরকার অন্য কাউকে লিজে দিয়ে দিয়েছে। যদি খালি করে দাও ভালোই ভালোই, তাহলে তোমরা বেঁচে যাবে, নয়তো হাত পা ভেঙে দেবো। টিভিতে ব্রেকিং নিউজ আসছে, দেখে নাও। এই ছেলা গাড়ি। ম্যাডাম এসেছেন। ম্যাডাম, এতদিন ধরে শুধু আপনার এই ইরানি হোটেলটার জন্য আমরা এখানে আছি ম্যাডাম। ওই সুব্রমণিয়ামের লোকেরা এসে খালি করার জন্য হুমকি দিয়ে গেল। সবই তো পপেজ কালাম। যতক্ষণ মানুষ ভয় পাবে ততক্ষণ কেউ না কেউ ভয় দেখিয়েই যাবে। শুনলে তো তুমি, এবার যেভাবেই হোক ওদের বাঁচাও। আরে আমার ইরানি মেম সাহেব, আমার রঙিন মুক্তোর উপরে তুমি কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে? তোমার রঙিন মুক্তোর উপর নয়, তোমার উপর। আমার আর কি, সব তো আমার এই রঙিন মুক্তোর মহিমা। চমৎকার এই মুক্তোর মধ্যে নয়, তোমার মধ্যে আছে। সে एसिड नरसिम्हा के इंसिडेंट के बाद समझनी। अगर हमने मेहनत कई के पढ़ के पास हो जाइला तो भगवान पास करवाइलन है, ये सोच के जाके तिरुपति में मुंडन करवाइला। आपन बच्चन के हमनी समझाइला कि ये हमनी के दुनिया बा, लेकिन इंसान ये भगवान के दुनिया बा कबो ना समझ सकेलन। তুমিও এই মোহের জালেই জড়িয়ে আছো। এই হোটেলটাকে বিক্রি না করার কারণ তুমি। যদি বাড়ি এখানে না থাকে তাহলে এই হোটেলটা থেকে কি হবে? এখন এই লোকগুলোর জন্য আমার মুক্তই যথেষ্ট। তুমি চিন্তা করো না, এই প্রবলেমটা আমিই মিটিয়ে দেব। আমি জানি ওগুলো শুধুই পাথর। ওগুলোকে মুক্ত বলে ঠকানোর মতো মানুষ তুমি নও। তোমার মধ্যে একটা ভালো মানুষ আছে, আর সেটা শুধু আমিই জানি। যদি তুমি কিছু করতে চাও তাহলে এক্ষুনি করো, তাড়াতাড়ি করো। লেট দেম কাম। মুক্তর জন্য অন্তত আসতে দাও, আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তারপর তোমার কাজ শুরু করব। থ্যাংক ইউ। পপেজ কালাম ভজ কালাম গজকরনাম গোকরনাম শঙ্করা। সব দোকান বন্ধ দেখছি। হঠাৎ করে এখানকার লোকগুলো কোথায় গেল? পপেজ কালাম, পপেজ কালাম, পপেজ কালাম। কটা পয়সা দিয়ে যাও বাবা, কটা পপেজ বাবাজি কালাম। আপনি সবাই দোকান বন্ধ করে কোথায় গেল? এক্ষুনি কারা এসে দোকান বন্ধ করার জন্য হুমকি দিয়ে গেছে বাবাজি। এই জন্য সবাই মিলে একজন বড় মানুষের সঙ্গে কথা বলতে গেছে। মুশকিলে পড়ে মুক্তর জন্য আমার কাছে না এসে সবাই অন্য কোনো ব্যক্তির কাছে কেন গেল? কে সেই ব্যক্তি? বলছিল নকশাল। নকশাল? নকশালের নাম করে ওরা সব সময় উল্টো পাল্টা কাজ করে বেড়ায়। ও একদম ভালো লোক নয় বাবাজি। তার মানে ম্যাডাম যা বলছিল সবই সত্যি। এবার আমাকে আমার নিজের রূপ ধারণ করতে হবে। এ তো দেখছি আমার থেকেও বেশি শক্তিশালী। পয়েন্ট কোয়ালিটির আড়ালে গ্রানাইট স্টোন দেখাচ্ছে। পপেজ কালাম। কত দাদা? 200 টাকা দাদা। এইসব কাজগুলো বরং তুমি এখনই করিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। এই বলেছিলাম না দোকান খালি না করলে হাত পা ভেঙে দেব।
এই মেরে ফেলবো তোমাকে। তোমার এতবার বলার পরেও যখন কেউ শুনছে না তখন তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি যদি মুখ বন্ধ করে এখান থেকে না চলে যাও তোমাকে না ব্যান্ড বাজিয়ে দেবে। কালীপ্রসাদ আগে নকশাল করতো স্যার। ও নাক্সালাইট, সবাই মিলে মারো ওকে। ওকে ওকে, দেখুন সরকারের যে জমি আমাদের কাছে আছে সেখান থেকেই বাড়ি বানাবে। মণিবাবু তো এরকমই বলেছেন আমাকে। বিশ্বাস করার পরেও যদি সেটা না হয় তখন? ভাই তো ঠিকই বলেছে। আপনি বাড়ি বানিয়ে দিয়ে দিন, আমরা খালি করে দেবো। যদি তারপরেও খালি না করো তখন? আপনি তৈরি করিয়ে দিন, আমরা খালি করে দেবো। এটা আমি স্ট্যাম্প পেপারে লিখে আপনাকে দেবো, কথা দিচ্ছি আমি। এই, এটা তোমার নয়, এখানকার সবার বলা উচিত। হ্যাঁ দাদা একদম ঠিকই বলছে, দাদার কথা একদম ঠিক, দাদার কথাই ঠিক, আমরা দাদার কথাই শুনবো। দাদা একদম ঠিক বলেছে, আমরা দাদার কথাই শুনবো, দাদা একদম ঠিক কথা বলছে। ঠিক আছে, বন্ড পেপার রেডি আছে। লয়ার স্যার, পপেচ কালাম ভজকালাম গজকরনাম গোকরনাম শঙ্করাভরণাম। শঙ্করাভরণাম জানো তো স্যার? শঙ্কর ভগবানের মূর্তি। স্যারের কুষ্টিটা যদি দেখা যায় তাহলে সবকিছু উল্টো পাল্টা, সবকিছু, আর তার সঙ্গে অনেক অন্যায়ও। কি বকছো সব? সত্য কথা স্যার। কে বলেছে? কে আর বলবে? আমিই বললাম স্যার। মনে হচ্ছে তোমার মৃত্যু আমার হাতেই হবে। আমিও তো সেটাই বলছি। মহানন্দী, মহানন্দীর পাওয়ারের সম্পর্কে ধারণা আছে, তুমি চিন্তা করো না। এই নাও আমার রঙিন মুক্তোর দিব্যি। এই, তোর মুক্তে কোনো শক্তি নেই। হট, হট। প্রথমেই বলে দিয়েছিলাম কিছু একটা ভুল আছে। চলো চলো এখান থেকে চলো। তুই হয়তো জানিস না এই পাড়ার মাস্তান আমি। এটাই তো প্রবলেম। না না না, তুই আগে দাদা ছিলিস, আমি এখানকার প্রেজেন্ট দাদা।
বাবারে, কি মানে এসব? মানে ও বাবা নয়? তাহলে বিপ্লবী স্যার, গুড মর্নিং স্যার। খোঁজাখুঁজি ঠিক মতন চলছে তো? ইয়েস স্যার, শহরের সমস্ত চেকপোস্টে রেড অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ও কোথাও বেঁচে পালাতে পারবে না স্যার। ও যেন শহর ছেড়ে পালাতেও না পারে। ও আমাদের ডিপার্টমেন্টের চোখে ধুলো দিয়েছে, তার মানে ও নিশ্চয়ই এখানে কোনো একটা কাজে এসেছে। ওকে স্যার। হ্যালো স্যার। তুমি সত্যিয়ার খুব ক্লোজ, তাই না? না তো। ও যখন এখানে এতদিন ছিল, তার মানে ওর নজর হয়তো তোমার সম্পত্তির উপর ছিল, বা হয়তো তোমার ওপরে। সেটা আমি জানি না স্যার। ও যতই চালাক হোক না কেন, পুলিশের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আপনি কোনো ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। হ্যাঁ স্যার। সত্যা আর এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে। ও নিশ্চয়ই কিছু একটা লোকাচ্ছে। ওর উপরে ভালো করে নজর রাখুন। ও এলাকার ভাই, সে খবরটা তোমরা জানতে পারলে না। ও কোনো রঙিন পাথর বিক্রেতা নয়। ও আমাদের মতো লোকেদের ক্রাইম আটকাতে এসেছে, কমরেড সত্য। ও যখন জানতে পেরেছে ওই মেয়েটাকে আমরা মারতে চাই, তখন আমাদেরই মারতে চলে এসেছে। যদি আমরা ওর নজরে এসে যাই তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। কোনো ভাগ চাই না, কোনো কোটা চাই না আমার। চুপ করে বসো। তুমি এখনই গিয়ে মিডিয়ার কাছে সব ফাঁস করবে? এই, তুমি এখানে মিটিং করছো কেন? মেরে ফেলবো একেবারে। মেরে ফেলবো নাকি? এই দাঁড়া, মরার ভয়টাই বেশি ভয়ানক। ছেড়ে দে ওকে। এই পাথরটা কোনো কাজে দেবে হয়তো সেই ভেবে রেখেছিলাম। যখন ওই ঠকবাজ, এই পাথরটা আর কোন কাজে লাগবে? ফেলেই দিয়ে এটাকে বরং। এই তুই শোন, নিজের কপালকে কেন দুষছিস? যদি পরিশ্রম করতে পারিস না, তবে এই ক্যাফের কর্মচারী নয়, এই ক্যাফের ওনার হতে পারবি তুই। তাই বিশ্বাস রাখ। যদি নিজের ওপর বিশ্বাস রাখিস, তাহলে সব করতে পারবি। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। বাড়ি থেকে ফোন এসেছে। তাহলে কথা বল। কি কথা বলবো? আরে এতদিন ধরে যা বলি সেটাই বল। আগে আমি এর উপরে বিশ্বাস করতাম, কিন্তু এখন তো আর বিশ্বাস নেই। তাহলে কি করি? আরে সেই বিশ্বাসের সঙ্গেই কথা বল। যা বলেছি সেটা কর, নাহলে মেরে ফেলবো তোকে। হ্যালো মা। হ্যালো মা, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। হিরো রোলের জন্য আমি সিলেক্ট হয়ে গেছি মা। সব ধার দেনা শোধ করে দেবো এবার। এই কিশোর, একটা চা নিয়ে আয়। এ কি বাবা, কেউ তোকে চা দিতে বলছে? কুলি সিনেমায় অমিতাভ বচ্চন কুলি হয়েছিলেন, আর গোবিন্দাও কুলি হয়েছিলেন মা। এইরকম ছোটখাটো রোল পেতে পেতেই তো বড় রোল পাওয়া যায় মা। জানি না বাবা, সবার কথা শোনার পরে তোর বাবা খুব ভয় পেয়েছে। ওনার শরীরটা এমনিতেই ভালো নেই। আমাদের চাষের জমিটা বিক্রি করে সব টাকা নিয়ে চলে গেছে। যদি তুই এখন কিছু না করিস, তোর বাবা বাঁচবে না। মা, এসব তুমি কি বলছো মা? স্যার শর্ট রেডি। মা, শর্ট রেডি হয়ে গেছে মা, আমি পরে ফোন করছি। সাবধানে থাকিস বাবা, রাখছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে। আর কতদিন আমি এইভাবে মিথ্যে বলবো বলো তো? সত্যি বলে কষ্ট দেওয়ার থেকে ভালো তুই ওনাদের মিথ্যেটাই বল। এটাই করণীয় তোর। দেখো,
রোজ আধ পেটা খেয়ে থাকতে হয়, কালকে বলছিলে তো। আজকে পেট ভরে খেয়ে নাও, ডাল, সবজি, চিকেন, রুটি সব পেট ভরে খেয়ে নাও। মা এটা স্বপ্ন না সত্যি জানি না রে মা, সবকিছু এনে রান্না করতে বললো আর আমি করে দিলাম। আমারও স্বপ্নই মনে হচ্ছে। আচ্ছা আমরা তো আনন্দ কেন করছি? এই জন্যই মাথাটা গরম হয়। ভালো খাবার খেতে ইচ্ছে হলো তাই ধার করেছি। ধার করেছো তুমি? কেন, ভুল করে কারোর জুতো তো খাচ্ছি না। কেনাও এই দেখো, শেষ পাতে মিষ্টিও আছে। আরে দাঁড়াও দাঁড়াও, খাবার আগে মিষ্টি খেতে নেই, খাবার শেষে সবাই মিলে মিষ্টি খাবো, ঠিক আছে? কেন বাবা? কারণ সবাই মিলে একসঙ্গেই যেতে হবে। কোথায় যাব একসাথে? কোথায় যাব এখন কি করে বলি বলো তো? কারোর কোনো সাহায্য না নেওয়া কৃষক, স্ত্রীর সব গয়না বিক্রি করা স্বামী, সন্তানদের কষ্ট না দেওয়া পিতা যেখানে ঋণের দায়ে জমি বিক্রির বদলে ফসল উৎপন্ন করে জমিতে চাষ করার পর সেই মাটিতে মাথা রেখেই যেখানে কৃষক শুয়ে পড়ে, বিষ খেয়ে মুখ থেকে ফেনা বার করে যেখানে কৃষককে আত্মহত্যা করতে হয় না, সেই রকম একটা জায়গায় আমরা সবাই মিলে চলে যাব। আমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে চলো বাবা। হাত পা তোমা, এ না বাবা, তুমিও খাও, নাও তুমিও খাও। যখন সবাই মিলে একসঙ্গে খাবার খাবো তখনই আমরা স্বর্গে যাব। স্বর্গে যাব মানে? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝে গেছি, আমাদের সব সমস্যা মিটে গেছে, আর কোনো দুঃখ নেই। তোমরা তৈরি? 1 2 3। এই দাঁড়াও। কে আপনি? কে আপনি? ড্রাগ চেকিং ইন্সপেক্টর। তুমি যে বিষটা মিশিয়েছো তাতে কোনো ভেজাল আছে কিনা সেটা দেখতে এসেছি। বিষ মিশিয়েছে? ফেল ফেল। আরে 30 টাকা খরচা করে সিনেমা দেখাতে পারো না, আবার স্বর্গ কি দেখাবে? তুমি কেন আমাদের স্বর্গসুখ ছিনিয়ে নিচ্ছ? ভুল বুঝছো, দূরে নয় কাছে টেনে নিতে এসেছি। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে, তাই তোমাকে ফলো করে এখানে চলে এসেছি। আসলে তুমি মরে গেছো না বেঁচে আছো সেটাই আমি দেখতে এসেছিলাম আর কি। এসব কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আপনার স্বামীর ভরসা নেই যে সময়ে বৃষ্টি হবে, ভালো ফসল হবে তাতেও বিশ্বাস নেই, সরকার সাহায্য করবে কিনা তাতেও সন্দেহ, কিন্তু এই বিষটার উপরে অনেক বিশ্বাস। যদি ভেজাল বিষ খেয়ে তোমার বাচ্চারা মরে যায় আর তুমি বেঁচে থাকো তাহলে? না না, এরকম হতে পারে না, আমরা সবাই একসঙ্গেই মরবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? মরার কথা কেন বলছো? একদিকে তো সরকার আমাদের কৃষকদের সমস্যা বুঝতে পারছে না, এদিকে আমার স্ত্রীও পারছে না। এটা আবার নতুন কথা? তবে তুমিই বলো, এবার আমরা কি করব? এই বিষটা টেস্ট করার আগে তোমার মতো মানুষকে কেউ বাঁচাতে পারে কিনা সেটা টেস্ট করে নাও। উন্নয়নের নামে সরকার আমার কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছে, সরকার আমায় কি করে বাঁচাবে? দক্ষিণা ছাড়া ভগবানের দর্শন পাওয়া যায়, কিন্তু ঘুষ ছাড়া সাহায্য করবে এরকম থানা কোথায় আছে? পুলিশ আমাকে কি বাঁচাবে? কিন্তু আমাদের হয়ে লড়বার জন্য একজন মানুষ আছেন। কে সে? দাদা। তাহলে তার কাছে যাওনি কেন তোমরা? চাইলে বালাজি ভগবান তিরুপতি দর্শন পাওয়া যায়, সাই বাবারও দর্শন পাওয়া যায়। মরবার জন্য ধার করে বিষ আনা একজন কৃষক তার দর্শন লাভের সৌভাগ্য কি করে পাবে? সাহায্য করতে ভগবান সবসময় মন্দিরে আছেন, কিন্তু ওনাকে কোথায় পাবো কেউ জানে না। আমাদেরই দুর্ভাগ্য, ওনার দর্শন আমাদের কপালে নেই। তাহলে সত্যা ওই হোটেলে কেন ছিল? ওই মেয়েটার সাথে এর কি সম্পর্ক আছে? হোটেলে ও কবে থেকে ছিল, কার কার সঙ্গে মিট করেছে, ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক, তাড়াতাড়ি খোঁজ নাও আর এনকোয়ারি করে আমাকে বলো। ওকে স্যার। ওই মুমতাজের কল ট্র্যাক করো, যদি কোনো ইনফরমেশন পান আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। 24 ঘন্টা ওর উপরে নজর রাখবেন। ইয়েস স্যার। ওকে স্যার। হ্যালো, মুমতাজের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আপনি কে? আমি মহানন্দী কথা বলছি। ভেবেছিলাম তুমি টাকার জন্য শুধু রঙিন মুক্তো বিক্রি করো, কিন্তু এখন তো দেখছি মানুষকেও ঠকাও। 1 মিনিটেই সম্মান নষ্ট হয়ে গেল নাকি? আমাদের জন্য তুমি বাঁচো আর আমাদের জন্যই লড়াই করো, এরকমই তুমি বলতে। সেটা প্রমাণ করার জন্য ফোন করেছো? প্রমাণ করার জন্য নয়, বিশ্বাস করার কথা বলতে ফোন করেছি। আমার কথা মতো
শুধু নিজের স্বার্থে চাকরি করার জন্য নয়, 10 জন মানুষকে সাহায্যকারী তোমার মতো মেয়ের মরা উচিত নয়। তাই শোনো, সেদিনের সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা ছিল মার্ডার অ্যাটেম্প। মিথ্যেকে সত্যি বললে সবাই ধোঁকা খেয়ে যায়, আর সত্যিকে মিথ্যে ধরলে মানুষ মরে যায়। মানুষের আদতে শত্রু হয় না, অর্থ আর সৌন্দর্যের শত্রু হয়। ভেবে দেখো, সিগন্যালটা কোথা থেকে আসছে? গোলকুন্ডা সার্কেল থেকে স্যার। ওকে ওকে স্যার, মহানন্দী আর মুমতাজের কথাবার্তা ট্র্যাপ করেছি স্যার। এখনোই মহানন্দী মানে সত্যা আছেটা কোথায়? গোলকুন্ডা সার্কেল থেকে সিগন্যালটা পাচ্ছিলাম স্যার। মেম সাহেব, আপনি ওই মহানন্দীকে ভুল বুঝে যাবার কথা কেন ভাবছেন? তাহলে কি করব? এখানে থেকেই ওর হাতে মরবো নাকি? আপনি ওকে যতটা খারাপ ভাবছেন ও ততটা নয়। এখানকার লোকেদের যে সাহায্য করতে এসেছিল তাকে তো ও মেরে ফেললো। ও আসলে কে আর ওর উদ্দেশ্য কি সেটা আমি ভালো করে বুঝে গেছি। আমাকে আটকিও না। মেম সাহেব, যাবেন না। কমরেড সত্যা, নিজেকে সারেন্ডার করে দাও। তুমি আর কোথাও পালাতে পারবে না, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। 10টা হত্যা, এতগুলো রবারিজ, এক্সিএম এর উপর আক্রমণ করার চেষ্টা, এতগুলো ক্রাইম করার পরেও তোমাকে এত সহজে ধরে ফেলতে পারবো এটা আমি কোনোদিনই ভাবিনি। বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি। বলেছিলাম না ওই মেয়েটাকে বাঁচালে আমি নিজেই সারেন্ডার করে দেব। মানে আমার সন্দেহ একদম ঠিকই ছিল, তোমাদের দুজনের মধ্যে কোনো না কোনো একটা সম্পর্ক তো আছে। কমরেড সত্য কোনো সাধারণ বিপ্লবী নয় স্যার। মিলিটারি অনেকবার ধরা সত্ত্বেও তাদের হাত থেকে পালিয়ে গিয়েছিল ও স্যার। এই শহরে তুমি কেন এসেছো, তোমার কি কি প্ল্যান, সব বের করব তোমার থেকে। ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসুন, আমি কেন এসেছি সব কিছু বলে দেব। ওকে, ওই মেয়েটাকে নিয়ে পরে সেটাকে মৃত্যু বলা হয়, কিন্তু অন্যের জন্য প্রাণ দিলে সেটাকে ত্যাগ বলে। জন্ম যখন নিয়েছি তখন ত্যাগই করব। এই পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষের সঙ্গে থেকে একসাথেই যে লড়াই লড়া হয়েছে তারই জিত হয়েছে। মানুষের থেকে দূরে থেকে কোনো লড়াই জেতা যায় না, সেটা ভালো হোক অথবা খারাপ। মানুষের সাথে থেকে লড়াই করেছেন যারা, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধীর জন্যই তো দেশগুলো আজ স্বাধীন হয়েছে। সেই ইতিহাসটা আগে জেনে নাও। মহান মানুষ ছাড়া গরিবদের ব্যাপারে কোনো ইতিহাসে কেউ কোনো কথা বলেনি, সেই জন্য এটাকেই সবাই ইতিহাস মনে করে। যদি শুধুমাত্র গান্ধীজির জন্যই আমরা স্বাধীনতা পেতে পারতাম তাহলে ইংরেজরা গান্ধীজিকে মারেনি কেন? ভগৎ সিং, যতীন দাস, বটুকেশ্বর দত্তর মতো লোকেদেরকে কেন মারতে হয়েছিল? সুভাষচন্দ্র বসুকে জীবিত ধরতে চেয়েছিল তখনকার দিনের ব্রিটিশ পুলিশ। তার মানে সুভাষচন্দ্র বসু ওই ইংরেজদের কতটা ভয় দেখিয়েছিল। তোমার কথা মতো গান্ধীজির ভূমিকা গুরুত্বপূর্ণ সেটা আমি খুব ভালোভাবেই জানি। ইতিহাস না পড়াটা কোনো ভুল নয়, ভুল পড়া আর ভুল বোঝাটাই হলো বিপজ্জনক। এই দেশে তো সেটাই হয়ে চলেছে, এটাই হচ্ছে। সাবাস, তোমার যখন এতই জ্ঞান তাহলে নিজে একজন গুন্ডা হয়ে অন্য আর একজন গুন্ডাকে মেরে ফেললেই দেশের ভালো হয়ে যাবে নাকি? এটাই কি তোমার উদ্দেশ্য? তুমি এই জন্যই লড়ছো তাই না? তোমার এগুলো বোকামো মনে হচ্ছে না? আমি কেন এসেছি? এই সব কিছুর পেছনে আমার কার্যকলাপের লক্ষ্য কি? তোমাকে বলার জন্যই তোমাকে এখানে ডেকেছি। দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, জবাব চাই, 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 দীর্ঘজীবী হোক।
এখানে উপস্থিত সমস্ত কমরেডকে লাল সালাম। এখনকার সরকার নতুন টেকনোলজি ব্যবহার করে আমাদের ওপর আক্রমণ করতে চায়, আর সেই জন্য আমাদের নতুনভাবে পরিকল্পনা করতে হবে। সেই জন্য এই মিটিং ডাকা হয়েছে। কমরেড, তোমরা প্রত্যেকে নিজেদের মতামত জানাতে পারো। কমরেডস, পার্টির এই সিদ্ধান্তের সঙ্গে আমি পুরোপুরি সহমত। যুদ্ধের জন্য প্ল্যান যতটা জরুরি, সৈনিকও ততটাই জরুরি। সরকার শুধু আমাদের শেষ করতে চাইছে তাই নয়, বরং পার্টি আর ঝান্ডার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষ হিসেবেই যারা প্রতিবাদ করছে তাদেরও সরকার নির্দয়ভাবে চুপ করিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। শুধু একজনকে নয়, যদি প্রয়োজন পড়ে সব গ্রামবাসীদের ডেকে আনবো আমরা। 1 মিনিট কমরেড, একটা আইডিয়া জীবনকে বদলে দিতে পারে। আমার আইডিয়া এই জঙ্গলটাকেই বদলে দেবে। শোনো, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই ভগবানের কাছে যাও, ওই ভগবানের কাছে যাও, আর যদি ভগবান সাহায্য না করে তাহলে বিপ্লবীর কাছে যাও। যদি গ্রামে একজন বিপ্লবী থাকে তাহলে ভেবো সেখানে ভগবান আছে। এটাই কনসেপ্ট। বিপ্লবী হওয়ার মানে হলো ভগবান হওয়া। এটা ক্যাপশন। চলো আমরা গ্রামে গ্রামে পোস্টার লাগিয়ে দিই, টিভি আর নিউজ পেপারে পাবলিসিটি করতে থাকি। আমাদের লড়াইয়ের প্রচার হবে, আর সেটা হলে গ্রামের 10 জন কেন 100 জন আমাদের লড়াইতে শামিল হবে, আর আমাদের এই সাধারণ লড়াই অনেক বড় লড়াইতে পরিণত হয়ে যাবে, কোনো সফটওয়্যার কোম্পানির মতো। আপনার কথাগুলো শুনে আমার সেই রকমই মনে হলো স্যার। সাবাস কমরেড, তুমি যখন এসেছিলে তখনই বুঝেছিলাম তুমি মানুষের জীবনকে খুব ভালো করেই বোঝো, কিন্তু টিভি মিডিয়ার ব্যাপারেও দেখছি অনেক জানো। আন্দোলনের অর্থ টিভি নয়, জীবন। কমরেড, তুমি আমাদের পার্টি আর পার্টির নিয়মের বিরোধিতা করছো। অপমান করছি না, সন্দেহ করছি। সন্দেহ? কমরেড, আন্দোলন কখনো সন্দেহের ওপর চলে না, বিশ্বাসের ওপর চলে। কিন্তু তোমার সন্দেহটা কি? যখন প্রথম বিপ্লবী এসেছিল তখন এই আন্দোলনের শুরু, আর শেষ বিপ্লবী মরার পরেও এই আন্দোলন চলতেই থাকবে। আমাদের আন্দোলন কার সঙ্গে, কাদের জন্য, কতদিনের? যতদিন অন্যায় থাকবে ততদিন আন্দোলন চলতে থাকবে কমরেড। কতজনকে মারলেই অন্যায় থামবে, আর কতজন মরলেই আন্দোলন থামবে? তুমি কিন্তু আবার আমাদের পার্টিকে আর পার্টির নিয়মের বিরোধিতা করছো। না কমরেড, আমাদের পার্টির নিয়মের বিরোধিতা নয়, আমাদের লক্ষ্যের ওপরে আমার সন্দেহ হচ্ছে। তার মানে আমাদের পার্টির নিয়মকে তুমি ভরসা করো না? না, আরো বেড়ে গেছে। মানে আমাকে আর আমার যোগ্যতাকে নিয়ে সন্দেহ করছো? একজন কোটিপতির ঘরে জন্ম নিয়ে লন্ডনের ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল নিয়ে ডিগ্রি অর্জন করার পর বড় বড় কর্পোরেট কোম্পানি থেকে আপনার অফার এসেছিল। সেই চাকরি না করে এখানে আপনাকে বিপ্লবী হতে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের মতো অনেক লোক আন্দোলনে সামিল হয়েছে। সেই আপনাকে যদি আমি সন্দেহ করি তাহলে আমি তো নিজেকেই অপমান করে ফেলবো। নিয়মের উপরে ভরসা আছে, আন্দোলনকে ভালোবাসো, আমাকেও সম্মান করো, তাহলে তোমার সমস্যাটা কি কমরেড? যে জনতার জন্য আমরা বিপ্লবের মশাল তুলে নিয়েছি, যে জনতার জন্য আমরা নিজেদের হাতে বন্দুক তুলে নিয়েছি, যে জনতার জন্য বিপ্লবীরা জঙ্গলে জঙ্গলে মরছে, সেই বিপ্লবীদের ব্যাপারে জনতা কি ভাবছে? তাদের কাছে বিপ্লবীদের কোনো প্রয়োজন আছে কি নেই? তুমি আসলে কি বলতে চাইছো? জনতাকে জিজ্ঞেস না করেই জনতার ইচ্ছার বিরুদ্ধে, জনতার সঙ্গে কোনো রকম যোগাযোগ না রেখেই আমাদের বিপ্লব চলছে, এটাই মনে করো তুমি? আমার মনে করায় কিছু যায় আসে না। জনতা আসলে কি ভাবছে সেটাই বড় কথা। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমরা যখন সরকারের কাছে গিয়েছিলাম তখন শয়ে শয়ে লোক নিজের প্রবলেমের কথা বলতে আমার কাছে আসতো না, আমাদের সাহায্য কখনোই চাইতো না। সেটার জন্য আপনার গর্ব হচ্ছে বুঝি, কিন্তু আমার লজ্জা হচ্ছে। আর সেটা কেন জানেন কমরেড? আমাদের সঙ্গে কোথায় দেখা হবে, কিভাবে দেখা হবে এটা জানতে না পারা জনগণের সামনে শুধু আপনি গিয়েছিলেন, আর তাই এত লোক এসেছিল। ভয়ঙ্কর বিস্ফোরক RDX টাইপ করলে ইন্টারনেটে অন্তত 200টা সাইট খুলে যায় কোথায় দেখা হবে, কিভাবে দেখা হবে এটা বলার জন্য। হিরোইন, কোকেন, চরসের মতো জিনিসগুলো সরাসরি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদেশে আমাদের টাকা কোটিতে ট্রান্সফার করার জন্য অনেক রকমের প্যারালাল ট্রান্সপোর্টেশন রয়েছে, কিন্তু মুশকিলে পড়ে আমাদের কাছে আসার জন্য একটা ছোট রাস্তাও নেই। অন্তত পক্ষে ওদের দুঃখটা শোনার জন্য একটা পোস্ট বক্সও নেই কমরেড। তুমিও ক্যাপিটালিস্ট মিডিয়ার কথা কি সত্যি মনে করছো কমরেড? সেই মিডিয়ার জন্যই তো, সেই মিডিয়ার জন্যই
আমরা যে বুর্জোয়া আমেরিকান সংস্কৃতিকে ঠেলে ফেলে দিতে চেয়েছিলাম এখান থেকে, সেই সংস্কৃতি আমাদের গ্রামের মানুষের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জঙ্গলের ওই পারে যে গরিবরা বাস করছে তারা আমাদের দেখতে পাচ্ছে না, আর আমরা এখানে বড় বড় আন্দোলনের কথা বলছি। যেখানে অসুখটা মানুষের হয়েছে আমরা ট্রিটমেন্ট এই গাছেদের করছি। টাকা যেখানে পড়েছে সেখানে খোঁজার বদলে আমরা অন্য কোথাও খুঁজছি, এটাই মনে হচ্ছে কমরেড। জঙ্গল আর আন্দোলনের অত্যন্ত গভীর সম্পর্ক। জঙ্গলে কেউ রাজা হয় না, জঙ্গল নিজেই নিজের রাজা। তোমার মতো এই আদর্শ যেন আমাদের প্রতিটা সদস্যের মধ্যেই থাকে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। যখন আন্দোলন শুরু হয়েছিল আমাদের কাছে কাঠের বন্দুক ছিল, কিন্তু এখন AK-47। আমরা প্রয়োজন মতো অস্ত্র বদলে নিতে পারি, তাহলে সময়ের প্রয়োজনে নিজেদের নিয়মগুলোকে কেন বদলাতে পারবো না? নিজেদের পরিকল্পনাকে কেন বদলাতে পারবো না? তাহলে কি আন্দোলন বন্ধ করে আত্মসমর্পণ করব আমরা? এটা জনতার বলা উচিত, না তো বিপ্লবীদের অথবা পুলিশের। সেই জন্য চলুন আমরা সাধারণের কাছে যাই, এটার খোঁজ করি যে আমাদের প্রয়োজনটা কোথায়। আদৌ জনতার আমাদেরকে প্রয়োজন নাকি নেই? যদি প্রয়োজন থাকে তাহলে কোথায় যুদ্ধ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কেন করতে হবে, এটা জনতাই বলে দেবে। আমরা জঙ্গল ছেড়ে শহরে যাব নাকি? শহরে নয় কমরেড, জনসাধারণের মধ্যে। আমরা জঙ্গলে জনতার জন্যই এসেছিলাম, আর জনতার জন্যই ফিরে যাচ্ছি। আমাদের জনসাধারণের জয় চাই, সেটা জনতার মধ্যে থেকেই আসবে। নিশ্চয়। লাল সালাম। আমাদের সেই জঙ্গলের প্রতি গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, আর বড়লোক অন্যদিকে আরো বড়লোক হচ্ছে। কোনো সাম্যতা নেই সমাজে। জনতার সেবা করার উদ্দেশ্যে আমরা জঙ্গলে গিয়ে রিভলভার বন্দুক হাতে নিয়ে ঘুরে সমাজের ভালো করছি, এটা ভেবে আদতে আমরা কি করছি? আমাদের জন্য লড়াই করার মতন একজন আছে। কে সে? দাদা। তাহলে তার কাছে যাচ্ছ না কেন? জানি না উনি এখন কোথায় আছেন, আমি জানি না। কোথায় খুঁজবো ওনাকে? আমার পক্ষে খোঁজাও সম্ভব নয়। কারোর কাজেই যদি না আসে, সেই আন্দোলনের অর্থ কি? যদি কোনো মানুষ সমস্যায় পড়ে আর তাকে কোনো বিপ্লবী যদি সাহায্য করে, তাহলে আমরা 10 জনের কাছে আদর্শে পরিণত হই। আমাদের হাতে বন্দুক AK-47 থেকে বেশি মনে সাহায্যের ইচ্ছে থাকা দরকার, সেটাই সঠিক বিপ্লব। জনতাকে সাহায্য করতে গিয়ে জনতার থেকে দূরে কেন বেঁচে আছি? আমাদের প্রয়োজনটা কোথায় সেটার খোঁজ করি, আদৌ আমাদের প্রয়োজন আছে কিনা সেটার খোঁজ করি। আসুন আমরা জনসাধারণের মধ্যে মিশে আন্দোলন করি, মানুষের জন্য আন্দোলন করি। জনতাই হলো আমাদের শক্তি, জনতাই হলো অস্ত্র। আসুন কমরেড, সাধারণের মধ্যে আমরা বিলীন হয়ে যাই। হ্যালো বাবা, তোর পাঠানো প্যাকেটটা পেয়েছি, সব দেনা শোধ করে দিয়েছি। আমি টাকা পাঠিয়েছি? এই দেখো, তুই সেটাই ভুলে গেছিস। ব্যস্ত ছিলাম তো, সেই জন্যই হয়তো ভুলে গেছি। আমার প্রবলেম সলভ হয়ে গেল কি করে? শুধু তোমার প্রবলেমই নয়, এখানকার সবার প্রবলেম মহানন্দী সলভ করে দিয়েছে। আর সেগুলো কিন্তু ওই রঙিন মুক্তোর প্রভাব নয়, মহানন্দীর মানবিকতা। এই দেখো, বিরোধীদের সঙ্গে আবার মুখ্যমন্ত্রী বিরোধিতা, কার্যকর্তা অন্য কথা বলছে, তাই রাজনীতিতে দলাদলির গন্ধ। হ্যালো, কি হলোটা কি? পেপার। আরে আজকাল তো পেপারটা খুলে বসাই যায় না। হ্যাংলা লোকের মতো হামলে পড়ো কেন বলো তো? এই যাও তো। পেপার কি 5 টাকা দিয়ে একটা পেপার কিনতে পারো না? আরে এই পেপারটা আমি কিনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলবে তো আগে। এই নাও, এই নাও, যাও। ওই তো রামবাবু, উনি এখানে। এক্সকিউজ মি ম্যাম, আমরা মহানন্দীকে নিয়ে প্রোগ্রাম করছি, আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে। আসবেন তো? নিশ্চয়ই। মহানন্দীর সঙ্গে আপনার অ্যাফেয়ার চলছে, এটাই এখন শোনা যাচ্ছে, আর বিপ্লবীদের সঙ্গেও আপনার যোগাযোগ আছে। আপনার কি মতামত? আপনার স্টুডিওয়ে গিয়ে সবকিছু বলে দেব। আপাতত এখানকার স্পেশাল চাটা খান। থ্যাংক ইউ।
হেই জার্নালিস্ট, তোমাকে একদিন মজা করে হাক করেছিলাম না? সেই দিন থেকে তোমাকে নিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়েছে। বাড়ি ফিরে যখন বিছানায় ঘুমানোর চেষ্টা করি তখন পাখাটাকে দেখে অদ্ভুত সব ভাবনা মাথায় আসে। ওয়াই দিস কোলাভেরি 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 ডে। ওকে ওকে, ওই ফিলিংস এর কারণ যখন আমি, তখন ওই ফিলিংসটা শেষ করার দায়িত্ব তো আমার। এক্স্যাক্টলি। এই কাপটা নাও, এই কাপটাকে সেইভাবেই দেখো, অবভিয়াসলি তোমার ফিলিং চলে যাবে। বাই। নমস্কার কমিশনার। আরে মণিবাবু, আসুন আসুন। কি এখানে বসে বসে এবিসিডি লিখছেন? ওকে স্যার। ওই মহানন্দীকে জীবিত কেন ছেড়ে দিলেন? ওই তো আমাদের পথের কাঁটা হয়েছিল, তাই না? যাতে আপনাকে ওকে নিজে হাতে মারতে না হয়, তাই আমি ওই বিপ্লবীদের হাতেই ওকে মারবার প্ল্যান করছিলাম। ওরা ওকে মারবে কি স্বার্থে? মণিবাবু, সেটার প্রয়োজন পড়ে না তো, এটা শুধু সময়ের ডিমান্ড। ওকে যদি আপনি হাত লাগান তাহলে ও কিন্তু মেরে ফেলতে সেটা পারে। কিভাবে? সেটা আমি বলছি আপনাকে। কিশোর, স্যার। এখন থেকে ও কোঅর্ডিনেট করবে। স্যার আমি কোঅর্ডিনেটর কেন? কমরেড সত্য ওই মেয়েটার প্রেমে পড়েছে, এটা গিয়ে ওর সংগঠনের লোকদের বলে দেবে। হ্যালো, কমরেড বলছে। কমরেড, সত্যা কিন্তু ওই মেয়েটার ভালোবাসায় আমাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে, একটু খেয়াল রেখো। ঠিক আছে কমরেড। আমাদের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কমরেড সত্য ওই হোটেলের মেয়েটার সঙ্গে প্রেম করছে। আমরা সবাই যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যাব, এইরকমটাই খবর এসেছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের কমরেড সত্য এই কাজটি করেছেন। একটা মেয়ের জন্য রাজ্যকে হারালো কমরেড। এই অবস্থায় যদি একটা মেয়েকে ভালোবেসে ফেলে তাহলে আন্দোলন কেন, নিজেও শেষ হয়ে যাবে। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ওই মেয়েটাকে নিয়ে দুবাইয়ে পালিয়ে যাচ্ছে, এটাই বলেছো তো তুমি? ভুল হয়ে গেছে স্যার। শোনো, যেটা আমি বলছি সেটা করে নিজের ভুলটা শুধরে নাও। তুমি মহান কমিশনার। দারুণ চাল দিয়েছো। ওই মাওয়িস্টরা ওই মেয়েটাকে মেরেছে এটা দুনিয়াকে বোঝাতে, আর ওই সত্যাকে এনকাউন্টার করার ব্যাপারটা তুমি দেখে নাও, আমি এদিকটা বুঝে নিচ্ছি। ওই হোটেলের মেয়েটাকে ছাড়বো না আমরা, ওই মেয়েটাকে আমরা মেরেই ছাড়বো। ও আমাদের হাতেই মারা পড়বে। এই মমতাজ কোথায়? সর। আমাদের দাদাকে ফাঁসিয়ে আমাদের আন্দোলনকে আরো দুর্বল করেছো তোমরা, সেই জন্যই তোমাদেরকে মেরে তোমাদের ডেড বডি নিয়ে আসতে বলা হয়েছে আমাদের। মরে যাবো কিন্তু মেম সাহেবকে নিয়ে যেতে দেব না। এই আইয়া আল্লাহ! বিপ্লবীদের আমি খুব সম্মান করি, মানুষের জন্য তারা প্রাণ দেয়, কিন্তু নিরীহ মানুষের প্রাণ নেয় না। তোমাদের নেতার সাথে আমি কথা বলছি, চলো। মিস্টার সত্যা, আপনাকে কমিশনার সাহেব ডেকেছেন। জনসাধারণকে বোকা বানিয়ে এতদিন ধরে লুকোচুরির কি প্রয়োজন স্যার? কাম অন, শুট মি। এনকাউন্টার করেছেন এটা সবাইকে বলে দেবেন। সেলফ ডিফেন্সের জন্য আপনাকে গুলি চালাতে হয়েছিল, এই মিথ্যেটাও গিয়ে কালকে বলে দেবেন মিডিয়ায়। তুমি মেয়েটাকে যা যা বলেছিলে আমি সব শুনে নিয়েছি, জানি সেটা। টাকার জন্য এই সব কিছু করছেন সেটাও জানি। প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে, সেইভাবেই বকবক করছে লোকটা। বিপ্লব দীর্ঘজীবী হবে। বিপ্লবের জন্ম কোথা থেকে হয়েছিল? তোমার মতো অফিসার যখন নিজের শক্তির অপব্যবহার করে মানুষকে শোষণ করে তখনই জন্ম হয় বিপ্লবের। তোকে যদি এখনই মেরে দিই তাহলে কোথায় যাবে তোর বিপ্লব?
কমিশনার স্যার সত্যার এনকাউন্টার করে দিয়েছেন স্যার। হোয়াট? এরকম কেন করলেন স্যার? এই কাজটা কেন করলেন আপনি? জনতা আমাদের কাছ থেকে সাহায্য চাইলে আমরা সাহায্য করব কিনা জানি না, কিন্তু ওর কাছ থেকে সামান্য কেউ সাহায্য চাইলেই নিজের জীবনের পরোয়া না করেও সাহায্য করেছে। ও খুব সাহসী মানুষ ছিল স্যার, আর ওর মতন একজন মানুষকে আপনি এইরকম ভাবে মারলেন স্যার। এসিপি, এসব কি বলছো তুমি? স্যার, আমি জানি আপনার কি চাই। টাকা তো। নিজের স্যালারিতে আপনি সন্তুষ্ট নন, টাকার জন্য নিজের সত্তা বিক্রি করেছেন এমন নীচ মানুষ আপনি। তুমি তোমার সিনিয়রের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। পুলিশের কাজ জনতার সেবা করা, কিন্তু টাকার জন্য আপনি আইনকেই বিক্রি করে দিয়েছেন। আমার সঙ্গে যদি তর্ক করো তাহলে কিন্তু এখনই সাসপেন্ড করে দেবো। স্যার, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? এই নিন আমার রেজিগনেশন লেটার। আই সেড গেট আউট। আমি জানি আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। আপনি হয়তো ওকে মেরেছেন, কিন্তু ওর স্বপ্নকে মারতে পারেননি। ওর সত্যি আমি সবার সামনে নিয়ে আসবো। কমরেড সত্যার স্বপ্ন এবং সিদ্ধান্ত আমি ওই মেয়ে মুমতাজের ডায়েরিটা পড়ার পরেই জানতে পেরেছি। জনতার মাঝখানে থেকে তাদের সমস্যার ব্যাপারে জেনে তাদের সাথে যুদ্ধ করাই ওনার একমাত্র লক্ষ্য ছিল। বিগড়ে যাওয়া সমাজকে ঠিক করা, সিস্টেমের ভেতরের খামতিগুলোকে মেটানো। কমরেড সত্যার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আমি আপনাদের সবাইকে সাহায্য করতে চাই। ওনার দেখানো পথে আমি এগিয়ে যেতে চাই জীবনে। আমি হব আন্দোলনের অংশ, আর শরীরের শেষ রক্তের ফোঁটাটাও আমি এই আন্দোলনের নামে করছি। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করব। কমরেড সত্যর ভাবনা সবার থেকে আলাদা ছিল, কিন্তু আমাদের কমরেড সত্যকে পুলিশ অন্যায়ভাবে এনকাউন্টারে হত্যা করলো। যখন ওই মনি হোটেলের মেয়েটাকে কিডন্যাপ করেছিল, আমরাই বাঁচিয়েছিলাম। জনতার এটা জানা উচিত যে বিপ্লবীরা জনতার জন্যই কাজ করে। সত্য একাই 100 কমরেডের সমান ছিল। ওর শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। আজ থেকে কমরেড কিষান আমাদের মধ্যে একজন। ওই অফিসারটা আপনাকেই টার্গেট বানিয়েছে। ও কোনো সাধারণ ব্যক্তি আর নেই। পুলিশের চাকরি ছেড়ে ও বিপ্লবীদের দলে যোগ দিয়েছে। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ও কমরেড সত্যর স্বপ্নের জন্য এটা করছে। আমার কিন্তু খুব ভয় করছে দাদা। আরে তুমি এসিপি কে কেন এত ভয় পাচ্ছ? মমতাজকে হয়তো আমাদের লোকেরা মেরে ফেলেছে। না দাদা, আমার কথাটা শুনুন। তাছাড়া কমরেড সত্যাকে এনকাউন্টার করেছো বলে এনজয় করো। যখনই বিহার লাগে দাঙ্গা, আমার ওপর ঝাঁপিয়ে পড়ে দ্বার ভাঙ্গা। যখনই বিহার লাগে দাঙ্গা, আমার ওপর ঝাঁপিয়ে পড়ে দ্বার ভাঙ্গা। তোর জন্য নিয়ে নেব আমি পাঙ্গা, আমি প্রেমী শুধু ভাবিস না লাফাঙ্গা। যৌবনের ব্যাংকে আমার সবাই নাই নুন, কিন্তু টাকা ছাড়া কেউ পাবে না মন। আমিও তো পাগল শুধু তোর জন্য সোনা, একবার বুকে তুই এসে দেখ না। বাবা, এ কি ভীষণ প্রেমের জ্বালা। বাবা, তুই তো করেছিস আমায় দিবানা। বাবা, এ কি ভীষণ প্রেমের জ্বালা। বাবা, তুই তো করেছিস আমায় দিবানা। চুম্বক আমি, টানে টানে চলে আসে যেখানে গাই গান। একবার পেয়েছে যে মধু তোমার, বিচ্ছেদ সে কি করে সইবে বলো আর। সবাই তো চায় না আমার মনে থেকে, আমিও যাই না তাই তাদের কাছে। তোর মতো দেখিনি কাউকে কোনো দিন, ছুলেই মনে হয় ছ্যাঁকা খাচ্ছি। বাবা, এ কি ভীষণ প্রেমের জ্বালা। বাবা, তুই তো করেছিস আমায় দিবানা। আরে বাবা, এ কি ভীষণ
প্রেমের জ্বালা। বাবা তুই তো করেছিস আমায় দিবানা। যেদিন থেকে আমি বড় হলাম পিছু নিল এই যত ছেলের হৃদয়। হে তুই হলি এক নম্বর আইটেম গার্ল, বর্ষা ছাড়া বৃষ্টি আর অমাবস্যার চাঁদ। সন্ধ্যের নেশা তোরা আমি রাতের রানী, আমার সাথে কে নাচবে বল না। নাচবে তোর প্রেমিক সব যত আছে, তোকে ছেড়ে তো আর বাঁচা যায় না। বাবা কি ভীষণ প্রেমের জ্বালা। আরে আরে তুই তো করেছিস আমাকে দিবানা। আরে বাবা কি ভীষণ প্রেমের জ্বালা। আরে আরে তুই তো করেছিস আমাকে দিবানা। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো বলছি, ঢুকিয়ে দেবো কিন্তু। যতদিন তোদের মতন করাপ্ট অফিসাররা ফোর্সে আছে, আমাদের মতো মানুষেরা কাজ করতে পারবে না। মরতে এসেছিস নাকি এখানে? মহানন্দীকেই মেরে দিলাম তো তুই কোন ক্ষেতের মূলো? চল ফট। কি করবি তুই আমার? এই দেশের আইন ব্যবস্থাকে তোমরা নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছো। এবার সময় এসে গেছে তোমাদের মতন লোকেদের এই সমাজ থেকে বহিষ্কৃত করা, যাতে শহরের সমস্ত আবর্জনা পরিষ্কার হতে পারে। বিপ্লব দীর্ঘজীবী। আপনার সততার জন্য, আপনার স্বপ্নের জন্য, সিস্টেমকে শুধরানোর জন্য, আপনার স্বপ্নকে সত্যি করার জন্য, আপনার দেখানো পথে নিজেদের জীবনের পরোয়া না করে সমাজের জন্য লড়তে থাকবো। আর আপনার দেখানো পথে আমরা এগিয়ে যাব। কমরেড সত্যা অমর থাকবেন, কমরেড সত্যা অমর থাকবেন, কমরেড সত্যা অমর থাকবেন।